প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৭৫ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকে ২০২৬ সালের প্রথম এপিসোড, আর এই এপিসোডে থাকছে ৩টে ঘটনা। প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। প্রত্যেকের এই বছর যেন খুব ভালো যায়, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং প্রেত পক্ষকে নিজের সঙ্গে রাখে। আমাদের এই ছোট্ট পরিবার যাতে এই বছর আরো বড় হতে পারে এই আশা নিয়ে আজকের এই বছরের প্রথম এপিসোড শুরু করছি। আজকের প্রথম ঘটনা যার থাকবে তার নাম স্মৃতি রঞ্জন ঘোষ। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সায়ন মুখার্জি। আর ৩ নম্বর ঘটনা পাঠিয়েছে পৃথ্বীশ হাজরা। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৭৫ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজবাবু, ৩৭৩ নম্বর এপিসোডে আমার কমেন্ট পড়ে শোনানোর জন্য অনেক ধন্যবাদ। আজ একটা ছোট্ট ঘটনা তোমার কাছে জানাচ্ছি। এই ঘটনা শুনেছিলাম আজ থেকে ৩০ বছর আগে আমার একজন মামা বাবুর কাছ থেকে, যিনি আমার মায়ের পিস্তত ভাই ছিলেন। বলছি কারণ তিনি আজ আর বেঁচে নেই। তার শোনানো একটি ঘটনা যা তার নিজের সাথেই ঘটেছিল, সেটাই আজকে শোনাবো। সঙ্গত কারণে তার বাড়ির আসল জায়গার নাম বলছি না, তবে এটি কলকাতার বুকেই ঘটেছিল যখন সেই মামা বাবুর বয়স ছিল 11 কি 12 বছর। কলকাতারই কোনো একটা জায়গায় মামা তার পরিবারের সাথে থাকতো। মামার পরিবার বলতে বাবা, মা, মামা ও মামার ভাইয়েরা। তবে মামারা কজন ভাই ছিল সেটা বলতে পারবো না। মামার বাড়ির সামনে কিছুটা দূরে একটা বেশ বড় পুকুর ছিল। তো একদিন সেই পুকুরে মামা একজন স্থানীয় বন্ধুর সাথে নেমেছিলেন স্নান করতে। ছেলেটির নাম ছিল পেয়ারেলাল, যে কিনা মামার থেকে প্রায় 10 বছরেরও বেশি বড় ছিল। মামার মা জানতে পারলে পুকুরে স্নান করতে দেবে না, তাই মামা লুকিয়ে এসেছিল সেই পুকুরে। যাই হোক, ঘটনায় ফেরা যাক। পেয়ারেলালের সম্ভবত মৃগী রোগ ছিল। তারা দুজন স্নান করতে নামে। কিছু সময় পর যখন পুকুরের মাঝখানে মামা ও পেয়ারেলাল সাঁতার কাটছিল, তখন পেয়ারেলাল মৃগী রোগে আক্রান্ত হয়। মামার বর্ণনানুসারে তখন পেয়ারেলালের 2 চোখ যেন ছানা বড়া হয়ে গেছে। এই অবস্থায় মামা খুব ভয় পেয়ে যায়। সে তখন তাকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু তিনি বুঝতে পারেন পেয়ারেলাল তাকে এমন ভাবে জাপটে ধরছে যে সেও ডুবে যাবে। তাকে বাঁচাবার চেষ্টা করেন বারবার, কিন্তু ব্যর্থ হন, কেননা মামা বয়সে অনেকটাই ছোট ছিলেন। মামার চিৎকারের শব্দে ক্রমে পুকুরের পাশে অনেক লোক জড়ো হয়ে যায়। মামা তাদেরকে অনুরোধ করেন যে দয়া করে পুকুরে নেমে পেয়ারেলালকে বাঁচান, কিন্তু অজ্ঞাত কারণে কোনো লোকই মামার ডাকে সাড়া দেয়নি, অর্থাৎ কেউ পুকুরে নামেনি। মামার চোখের সামনেই পেয়ারেলাল সেই পুকুরের জলে ডুবে মারা যায়। লোক জানাজানি হওয়ায় মামার মা এসে মামাকে নিয়ে যায়। মামা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন। বাড়ি এসে দুপুরে কিছু খেতেও পারেননি। প্রচন্ড মন মরা হয়ে পড়েন তিনি। পরে পেয়ারেলালের দেহ সেই পুকুরে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয়। সেই পুকুর এতই গভীর ছিল যে ডুবুরিদের যথেষ্ট বেগ পেতে হয়, কিন্তু শেষমেশ 2 ঘন্টা পর তারা পেয়ারেলালের দেহ সেই পুকুরের নিচ থেকে খুঁজে পায়। মামার বাবা পেশায় ছিলেন ডাক্তার। রাতে বাড়ি ফিরে স্ত্রীর কাছে সবকিছু শোনেন এবং পরের দিনই মামার মানসিক পরিবর্তনের জন্যে তাকে নিয়ে পুরী বেড়াতে চলে যান। বেশ কিছুদিন পর তারা ফিরে আসে। মামা কোনোদিন সেই পুকুরে আর স্নান করতে নামে না, বরং তিনি যান তার বাড়ির সামনের একটা অন্য পুকুরে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যখনই তিনি পুকুরে নামেন তিনি পরিষ্কার উপলব্ধি করেন যে জলের নিচে তার পা কেউ যেন মোটা দড়ি দিয়ে পাক দিয়ে বেঁধে ফেলার চেষ্টা করছে। তিনি বুঝতে পারেন না সেটা কি কোনো দড়ি নাকি কারোর হাত। মামা ভয় পেয়ে তাড়াতাড়ি পুকুর থেকে উঠে চলে আসে। একদিন রাতে মামা স্বপ্ন দেখেন যে পেয়ারেলাল এক গলা জলে দাঁড়িয়ে মামার নাম ধরে বারবার বলছে, আমাকে বাঁচালি না, আমাকে বাঁচাতে পারতি তো, কেউ আমাকে বাঁচালো না। জিতেশ, আমাকে বাঁচালি না কেন, বল বল।
তারপর মামার স্বপ্ন ভেঙে যায়। এই স্বপ্ন মামাকে আজীবন ধাওয়া করে বেরিয়েছে। যখনই কোনো জলাশয়ে নেমেছেন তখনই একটু গভীর জলে নামলেই তার এক অনুভূতি হতো যে কেউ তার পা ধরে টানছে। মামার এমনই ভয় ধরে গিয়েছিল যে বাকি জীবনে তিনি কোনো জলাশয়ে নামেননি। তিনি সব সময় মনে করতেন যে পেয়ারেলালকে যেহেতু তিনি বাঁচাতে পারেননি, তার অতৃপ্ত প্রেতাত্মা তাকেও টেনে নিয়ে যাবে। এই ঘটনা যখন শুনেছিলাম তখন মামার বয়স প্রায় 70। আমি শুনেছিলাম আজ থেকে আরো 30 বছর আগে। তাহলে অনুমান করাই যাচ্ছে যে এই ঘটনাটি ব্রিটিশ আমলের। যাই হোক, এই ছিল ঘটনা। লেখার অভ্যেস নেই, তাই ঠিকভাবে গুছিয়ে লিখতে পারিনি, তাই একটু গুছিয়ে নিও। আমার নাম গোপন করার প্রয়োজন নেই। ভালো থেকো। এখানে স্বাভাবিক একটি বিভ্রম। প্রেত পক্ষ, এখানে স্বাভাবিক একটি বিভ্রম। ছোট্ট একটা ঘটনা শুনে নিলাম, স্মৃতিরঞ্জন ঘোষ আমাদেরকে পাঠিয়েছে। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা নতুন বছরে প্রেতপক্ষে আরো ভালো ভালো ঘটনা পাঠিও। সেই ঘটনা যদি সিলেক্ট হয় অবশ্যই আমি আমাদের চ্যানেলে পড়ে শোনাবো। ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে? ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সায়ন মুখার্জি মৌরিগ্রাম থেকে। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 375 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। মানুষের মন খুবই অদ্ভুত। দিনের আলোয় যে মানুষ নিজেকে যুক্তিবাদী বলে, রাত নামলেই তার মাথার ভেতর যুক্তির দেওয়ালে চিড় ধরতে শুরু করে। আসলে অন্ধকার জিনিসটাই এমন। অন্ধকারে চোখ যতটা দেখে তার চেয়ে অনেক বেশি কল্পনা করে মস্তিষ্ক। কিন্তু সমস্যা তখনই হয় যখন সেই কল্পনাগুলো বাস্তবের মতো আচরণ করতে শুরু করে। কারোর ছোঁয়া লাগে, গন্ধ পাওয়া যায়, এমনকি প্রমাণও রেখে যায়। তবে কে, সেটা ক্রমশ প্রকাশ্য। তবে বলি, তখন আর বোঝা যায় না ভয়টা মনের, না মনটাই কোনো ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড়িয়ে গেছে সেটা বোঝা দায়। ঘটনা শুরু করার আগে বলে রাখি, এই ঘটনায় লেখা স্থান কাল পাত্রদের নাম বদলে দেওয়া হয়েছে। এই ঘটনা ঠিক তেমনই এক রাতের। সময় 2022 সালের নভেম্বর। জায়গা বীরভূম জেলার এক প্রান্তিক মফস্বল শহর ময়ূরেশ্বর। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, অথচ সন্ধ্যের পর শহরটা যেন আলাদা এক নিঃসঙ্গ জগৎ। আমার নাম সায়ন মুখার্জি। আমি তখন একটা বেসরকারি আর্কাইভ প্রজেক্টে কাজ করি। পুরনো স্কুল, জমিদার বাড়ি, পরিত্যক্ত সরকারি ভবনের ছবি ও নথি সংগ্রহ, এটাই ছিল আমার কাজ। এই কাজের সূত্রেই একা একা ঘুরে বেড়ানো অভ্যাসে পরিণত হয়েছিল। ভয় ডর খুব একটা ছিল না, বা আমি অন্তত তাই মনে করতাম। সেদিন সন্ধ্যের ট্রেন মিস হয়ে যায়। শেষ লোকাল ধরতে ধরতে প্রায় রাত 9:30। ময়ূরেশ্বর স্টেশনে নামার সময় প্ল্যাটফর্মে লোকজন ছিল হাতে গোনা। নভেম্বরের হাওয়া ঠান্ডা নয়, কিন্তু একটা কাঁচা স্যাঁতস্যাঁতে ভাব। আকাশে মেঘ, দূরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। স্টেশনের বাইরে বেরিয়েই বুঝলাম আমি এই সময় বাসও পাবো না, অটোও নেই, মোবাইল নেটওয়ার্কও দুর্বল। একমাত্র উপায় কাছাকাছি কোনো সরাইখানায় রাত কাটিয়ে নি। স্টেশনের চায়ের দোকানে বসা এক মাঝবয়সী লোককে জিজ্ঞাসা করতেই সে একটু ভেবে বলল, এই দূরে একটা পুরনো লজ আছে, শ্যামল বোর্ডিং। খুব একটা লোক ওঠে না ওখানে, কিন্তু ঘর পাওয়া যাবে। ব্যাগ কাঁধে নিয়ে লোকটার বলে দেওয়া পথে যেতে লাগলাম। লজটা শহরের মূল রাস্তা থেকে একটু ভেতরে। ল্যান্ডমার্ক দিয়ে দিয়েছিলেন। লজের সামনেই রয়েছে একটা বিশাল বটগাছ, দোতলা বিল্ডিং, রং উঠে যাওয়া, সাইনবোর্ডে হাতে লেখা নাম শ্যামল বোর্ডিং। একটা টিউবলাইট টিমটিম করে জ্বলছে, মাঝে মধ্যে আবার নিভেও যাচ্ছে। লজটার ভেতরে ঢুকতেই একটা গন্ধ নাকে এলো।
পুরনো বিছানা, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর ধূপের মিশ্রণে এক অদ্ভুত গন্ধ। কাউন্টারে বসে থাকা লোকটা প্রায় 60 হবে, মাথার চুল সাদা, চোখে মোটা লেন্সের চশমা। আমি বললাম, এক রাতের জন্য একটা সিঙ্গেল রুম দরকার। লোকটার রেজিস্টার উল্টাতে উল্টাতে থেমে গেল, একটু বেশি সময় ধরে আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, একটা ঘর খালি আছে, 2 তলায়, 7 নম্বর ঘর। কথাটা বলার সময় গলাটা অদ্ভুতভাবে নিচু হয়ে গেল। আমি লক্ষ্য করলাম যে সে কথার শেষে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কোনো সমস্যা? লোকটা সঙ্গে সঙ্গে বলল, না না, আসলে ওই ঘরটা অনেকদিন ব্যবহার হয়নি, এই কেমন একটা গন্ধ। জানলা খুলে রাখবেন, ভাড়া কম নেব। খুব ক্লান্ত ছিলাম, বেশি কিছু ভাবিনি। চাবিটা হাতে নিতেই একটা ঠান্ডা অনুভূতি হলো। পেতলের চাবি, তাতেই খুব সম্ভবত নেল পালিশ দিয়ে লেখা রয়েছে 7। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। করিডোরটা লম্বা, আলো কম। 7 নম্বর ঘর একবারে শেষ প্রান্তে। দরজা খুলতেই প্রথম যে জিনিসটা টের পেলাম, ঘরটা অস্বাভাবিক ঠান্ডা। জানলা বন্ধ, অথচ বাতাস যেন ভেতরে ঘোরাঘুরি করছে। বিছানা, টেবিল, একটা কাঠের আলমারি, সবই পুরনো কিন্তু পরিষ্কার। ঘরের সিলিংটা বেশ উঁচু, মাঝখানে একটা পুরনো ফ্যান, কিন্তু ফ্যানের ঠিক ওপরে সিলিং এর একটা জায়গা কেমন খুদলে গেছে। সিলিং ফ্যান ছিল, তবে এখন নেই নাকি? যাগ্গে, স্ট্যান্ড ফ্যান দিয়েই কাজ চলে যাবে। একটু ফ্রেশ হয়ে নিয়ে বাইরে থেকে খাবার এনে খেয়ে নিলাম। দরজা লক করে চটপট শুয়ে পড়লাম। বড় আলো নিভিয়ে দিয়েছিলাম, শুধু জ্বলছিল নাইট ল্যাম্পটা। রাত কটা বেজেছিল জানি না, হঠাৎ ঘুমটা যায় ভেঙে। প্রথমেই মনে হলো ঘরের ভেতরে কেউ হাঁটছে। আমি চোখ খুললাম, শরীরটা নাড়াতে পারছি না, বুকের ওপর একটা চাপ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এটা কি স্লিপ প্যারালিসিস? এই জিনিসটা আগেও হয়েছিল আমার। নিজেকেই বোঝাতে লাগলাম যে ভয় নেই, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। কিন্তু এবার একটা জিনিস লক্ষ্য করলাম, একটা গন্ধ। গন্ধটা জামার মধ্যে ঘাম জমলে যেরকম একটা গন্ধ বেরোয়, ঠিক তেমন। একটু পরেই অনুভব করলাম যে আমি আমার মাথাটা নাড়াতে পারছি, আর চোখ এদিক ওদিক ঘোরাতেই লক্ষ্য করলাম আলমারির পাশে কেউ দাঁড়িয়ে আছে। একটা কালো অবয়ব, তার মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে হেলে আছে। আলো খুব কম, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সেটা যে একটা মানুষ সেটা পরিষ্কার। হঠাৎ সে 1 পা এগোলো, কোনো শব্দ নেই, অথচ আমি বুঝতে পারলাম যে সে আমার দিকেই আসছে। আমি চিৎকার করতে চাইলাম, পারলাম না। ঠিক তখনই আমার কানের কাছে খুব নিচু স্বরে কেউ বলল, খুব দেরি করে ফেলেছ, খুব দেরি। শব্দটা যেন ঘরের ভেতর নয়, আমার মাথার ভেতরে হলো। হঠাৎ আমার শরীর যেন ছাড়া পেল, আমি নড়তে পারছি। আমি উঠে বসেই লাইট জ্বালালাম। ঘর পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। ঘরের মেঝেতে পড়ে আছে একটা খাতার ছেঁড়া পাতা। আমি নিশ্চিত ওটা আগে ছিল না। কোনো রকমে রাতটা কাটলো। সকালবেলা চেক আউট করার সময় কাউন্টারের লোকটাকে সমস্ত কথা জানালাম, আর সেই ঘর থেকে পাওয়া খাতার পাতাটা দেখালাম। সেই পাতা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, আপনি এটা কোথায় পেলেন? আমি বললাম, কোথায় আবার? আমার ঘরে। লোকটা ধীরে বলল, আপনিও এই পাতা পেয়েছেন? ভারী অদ্ভুত। তারপর একটু থেমে তিনি যোগ করলেন, ওই 7 নম্বর ঘরে আমাদেরই অঞ্চলের এক মাস্টার মশাই এসে উঠলেন একদিন। নাম অরূপ ঘোষ। তার বাড়ি থাকতে সরাইখানায় এসে থাকছেন কেন জিজ্ঞাসা করতে গিয়েও করিনি। 2 দিন ওই ঘরেই ছিলেন। তারপর 3 দিনের দিন ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তার বডি নামাতে গিয়ে সেই সিলিং ফ্যানটা ভেঙে যায়। ওই 7 নম্বর ঘরে যে কাঠের আলমারিটা রয়েছে, সেই আলমারির ওপর আমাদের হোটেলের রেজিস্টার রাখা, পুরনো আর কি। অদ্ভুত ব্যাপার, এই ঘটনার প্রায় 12 বছর হয়ে গেছে। সেই ঘরে যেই থাকে, রাতের বেলায় নাকি সেই আলমারির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে একটা অবয়বকে। কিছুক্ষণ পর সেই অবয়ব অদৃশ্য হয়ে যায়, কিন্তু কেউ চেঁচাতে পারে না, কিছু বলতে পারে না।
বুকের ওপর অদ্ভুত এক চাপ অনুভব করে। আর তারপরেই তারা দেখতে পায় মাটিতে ওই রেজিস্টারের পাতার একটা টুকরো। কে সেই রেজিস্টার ছিঁড়ে ফেলে, কি বলতে চায় কেউ জানে না। সত্যি সেই ঘটনা আমার কাছে আজও রহস্যই রয়ে গেছে। কেন সেই মাস্টার মশাই সেই সরাইখানার 7 নম্বর ঘরে আত্মহত্যা করেছিলেন, আর আজও তিনি সেই আলমারির পাশে রাত বেড়েতে কেন দাঁড়িয়ে থাকেন, সেটা সত্যিই জানা যায়নি। রিসেপশনে বসে থাকা সেই লোকটা আরও বলেছিল যে প্রায় 2 বছর ওই ঘরটা কাউকে দেওয়া হয়নি। আজ এতদিন পর কোনো ঘর ফাঁকা না থাকায় সেই ঘরটা যখন আমাকে দেওয়া হয়, সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবার হয় আমার সাথে। কিন্তু কেন? এর পেছনে যে কি রহস্য রয়েছে সেটা জানার জন্য আমি খুবই উদ্গ্রীব। এর উত্তর যদি কোনোদিন খুঁজে পাই তাহলে তোমাকে অবশ্যই লিখে পাঠাবো। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম। একটা সরাইখানা, রাতের বেলায় সেখানে সায়ন থাকছে, এরকম একটা ঘটনা। সেই ঘরে 12 বছর আগে এক মাস্টার মশাইয়ের আত্মহত্যার ঘটনা, সব মিলিয়ে রহস্য ঘনীভূত। তবে সায়ন আমাদেরকে বলেছে যে এই ঘটনার পেছনে যে কি রহস্য রয়েছে সেটাও জানবে, অবশ্যই লিখে পাঠাবে। মানে এই ঘটনাটা এমন একটা ঘটনা, মানে আমারও মনকে কেমন যেন উদ্গ্রীব করে তুলল। এর পেছনে যে কি রহস্য রয়েছে সেটা আমারও জানার ইচ্ছা রইল। চলে যাবো আজকের 3 নম্বর ঘটনায়। ঘটনা পাঠিয়েছে পৃথ্বীশ হাজরা। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 375 নম্বর এপিসোডের 3য় ঘটনায়। হাই রাজদা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রীতিশ। কিছুদিন আগে তোমাকে চাঁদা না দেওয়ায় বৌদির ওপর ধর্ষণের ঘটনাটা পাঠিয়েছিলাম। তুমি শুনিয়েছ দেখে আমি ও আমার বন্ধু খুব খুশি হয়েছি। আজকে আমি কিছুদিন আগে আমার এক জামাইবাবুর মুখ থেকে শোনা একটা ঘটনা বলবো। গত সোমবার আমার এক ভাইপোর অন্নপ্রাশন উপলক্ষে আমি ছুটি নিয়ে বাড়িতে এসেছিলাম। সেই অনুষ্ঠানে আমার জামাইবাবুও এসেছিলেন। অনুষ্ঠান মিটে যাওয়ার পর সন্ধেবেলায় আমি, জামাইবাবু ও আমার দাদা 3 জন মিলে কাকার বাড়িতে চা খেতে খেতে গল্প করছিলাম। গল্প করতে করতেই অনেকটা দেরি হয়ে গেল। তখন জামাইবাবু আমাদেরকে বলল, এবার বাড়ি যেতে হবে। এখানে বলে রাখি, ওনার শ্বশুর বাড়ি মানে আমার জেঠুর বাড়ি সেই বাড়ি থেকে একটু দূরে। আমি মজা করে বললাম, হ্যাঁ সাবধানে যাবেন, গ্রামে সন্ধ্যার পর ভূত বের হয়। তখন ওনার মুখের হাসিটা কেমন ম্লান হয়ে গেল। তিনি চুপ করে বসে পড়লেন। তারপর অদ্ভুতভাবে তিনি আমাদের ওনার সঙ্গে অনেক দিন আগে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা বললেন। বলে রাখি, তিনি পুলিশে চাকরি করেন এবং খুব সাহসী একজন মানুষ। তিনি ঘটনাটা বলা শুরু করলেন। তারই জবানিতে ঘটনাটা বলছি। আমার পেশাটা এমনই যেখানে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের ঘটনা এবং পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। বয়স তখন আমার 37 কি 38 হবে। বিয়ে হয়েছে আর ছেলের বয়স তখন 5 বছর। প্রমোশন পেয়ে কনস্টেবল থেকে এএসআই হয়েছে। কাজের চাপও বেড়েছে। আমার পোস্টিং ছিল একটা প্রত্যন্ত গ্রামে, নাম উল্লেখ করতে পারছি না। আমাদের থানার বড়বাবু তখন কয়েকদিনের জন্য ছুটিতে ছিলেন, তাই যত দায়িত্ব এসে পড়ল এসআই স্যার আর আমার ওপর। একদিন দুপুরের ঘটনা, হঠাৎ করে একটি লোক এসে আমাদেরকে বলতে লাগলো, আমার বউ কাল রাত থেকে বাড়ি ফেরেনি, দয়া করে আমার বউকে একটু খুঁজে দিন। এসআই স্যার ওই লোকটাকে কিছু জিজ্ঞাসা করে, তারপর তাকে তার বউকে খুঁজে দেওয়ার আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। তারপর আমাকে তিনি বলেন, রোজকার ঝামেলা, এর বউ পালিয়ে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে, দূর। যাই হোক, আমরা খোঁজাখুঁজি শুরু করলাম। তদন্ত করে যা জানতে পারলাম সেটা হচ্ছে মহিলাটির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং তার প্রেমিকের সঙ্গে সে পালিয়েছে। এবার সেই কথা সেই লোকটাকে জানাতে হবে। মোটামুটি 2 দিন পর আমরা খবর পেলাম সেই গ্রামেরই এক খালের ধারে একটি মহিলাকে পড়ে থাকতে দেখা গেছে। আমরা একজন লেডি কনস্টেবলকে সঙ্গে নিয়ে স্পটে গেলাম। সেখানে গিয়ে দেখি মহিলাটি নিঃসার ও বস্ত্রহীন অবস্থায় পড়ে রয়েছে। তাকে দেখে মনে হচ্ছে যে একাধিক ব্যক্তি তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে আর তারপর তাকে এইখানে ফেলে দিয়ে গেছে।
এসআই স্যার আমাদের সঙ্গে আসা লেডি কনস্টেবলটাকে মহিলাটির দেহের আশেপাশে দেখতে বলেন, কিন্তু সেই লেডি কনস্টেবলটির সেই মহিলাটির অবস্থা দেখে গা বমি করে উঠল। সত্যি সেই মহিলাটির অবস্থা দেখে আমারও শরীর কেমন করছিল। এরপর এসআই স্যার বাধ্য হয়ে আমাকেই চেক করতে বলেন। যেহেতু মহিলা ছিল তাই আমি শুধু তার হাতের শিরাটা কিছুক্ষণ ধরে স্যারকে বলি, স্যার মৃত। হয়তো এটাই আমার পুলিশ কেরিয়ারের সব থেকে বড় ভুল ছিল। ভুল কেন বলছি, কারণ মহিলাটির দেহে তখনও প্রাণ ছিল, যেটা আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি। যদিও মহিলাটিকে বাঁচানো একেবারেই সম্ভব ছিল না। সেই দিন রাত্রে আমি ডিউটি শেষে কোয়ার্টারে শুয়ে আছি, তখন গভীর রাত। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি দেখি সেই মহিলাটি আমার ঘরের মধ্যে অর্ধনগ্ন অবস্থায়, রক্তাক্ত চোখে মুখে গায়ে হাতে আঘাতের চিহ্ন। আমাকে সে বলছে, আমাকে মৃত বললি কেন? আমি তো মরিনি। আমি ভয় চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে পাশের ঘর থেকে একটা কনস্টেবল আমার ঘরে এসে বলল, স্যার কি হয়েছে স্যার? আমি কিছু বললাম না। তাকে বললাম যে মশারির মধ্যে একটা ইঁদুর ঢুকে পড়েছিল, তাই চেঁচিয়ে উঠলাম। কেননা যা দেখেছি সেটা যদি বলি তাহলে পুলিশ হিসেবে লজ্জার শেষ থাকবে না, সবাই ভাববে আজগুবি। কিন্তু আমি তো সত্যিই তাকে দেখেছি, নাকি দেখিনি, ভুল দেখলাম, স্বপ্ন ছিল, কিছুই বুঝতে পারলাম না। কিন্তু সেই রাতে আমি আর ঘুমোতেই পারিনি। কিছুদিন খোঁজাখুঁজি করার পরেই আমরা সেই মহিলার প্রেমিককে ধরে জিজ্ঞাসা করি যে আসল ঘটনা কি। তার থেকে জানা যায় যে সেই মহিলাটি তার সঙ্গে বিয়ে করতে রাজি না হওয়ায় সে এবং তার কয়েকজন বন্ধু মিলে মহিলাটিকে শারীরিকভাবে নির্যাতন করে, আর তারপর তাকে অর্ধমৃত অবস্থায় সেই খালের পাশে ফেলে দিয়ে যায়। এরপর দিনও একই ঘটনা ঘটে আমার সাথে। এরপর আমি সত্যি ভয় পেয়ে যাই। পরদিন আমি থানায় গিয়ে জানতে পারি যে থানায় উপস্থিত সেই লেডি কনস্টেবল এবং এসআই স্যারের সাথেও একই ঘটনা ঘটেছে। সেই মহিলা তাদের দিকে তাকিয়ে হাসছে এবং বলছে, আমি এবার কাউকেই ছাড়ব না। তাদের মুখে এই সব কথা শুনে আমিও মনে মনে আরো ভয় পেয়ে যাই। পোস্টমর্টমের পর রিপোর্টে টাইম অফ ডেথ দেখে আমি আরো ভয় পেয়ে যাই। আমি যে সময় তার হাতের শিরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করেছিলাম, তার মৃত্যু তার অনেক পরে ঘটেছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সেই মহিলার প্রেমিক এবং বাদবাকি অপরাধীদের আমরা একে একে আটক করে জেলে পুরি। কিন্তু কোর্টে চালান করার আগের দিন রাত্রেবেলায় তারা শুয়েছিল জেলের মধ্যে। তারা প্রত্যেকেই অনুভব করে যে তাদের গলা কেউ চেপে ধরেছে এবং হাসতে হাসতে বলছে, আমার অপরাধীদের আমি নিজেই শাস্তি দেব। সেই দিন রাতে আমি স্বপ্নে দেখি সেই মহিলাটি আমাকে বলছে, আপনাকেও শাস্তি পেতে হবে। এই কথা শুনে আমার ঘুম ভেঙে যায়। পরদিন থানায় গিয়ে দেখি অপরাধীদের মধ্যে দুজনের গলায় কালশিটের দাগ, দেখে মনে হচ্ছে আঙুলের ছাপ। তারা ভয়ে জড়সড় হয়ে আমাদেরকে বলে, আমাদেরকে এখান থেকে নিয়ে চলুন, ও আমাদের মেরে ফেলবে। ততদিনে বড়বাবু ফিরে এসেছেন। এসআই স্যার বড়বাবুকে বলেছেন সবকিছু, কিন্তু স্যার বললেন, আরে এদের নাটক, এখান থেকে পালানোর ফন্দি। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তারা মিথ্যে কথা বলছে না। আমি এরপর ছুটি নিয়ে বেশ কিছুদিনের জন্য বাড়িতে ফিরে আসি আর আমার স্ত্রীকে সব কথা জানাই। এরপর আমার স্ত্রী আমাকে এক তান্ত্রিক বাবাজির কাছে নিয়ে যায়। সবকিছু শোনার পর সেই তান্ত্রিক বাবাজি আমাকে বলেছিলেন যে সেই মহিলাটিকে বাঁচানো যেত না ঠিকই, কিন্তু আমি মৃত বলার কয়েক ঘন্টা পর অবধি সেই মহিলাটি বেঁচে থাকার দরুন তার অতৃপ্ত আত্মা সেটা মেনে নিতে পারছে না। তিনি বলেন যে তার শেষকৃত্য যেখানে সম্পন্ন হবে আমাকে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, তবেই আমি রেহাই পাবো। আর আমাকে ধারণ করতে হবে একটা কবচ, এবং সেই কবচ তান্ত্রিক বাবাজি আমাকে সেই দিনই দিয়ে দেন। সেই কবচ আমি আজ পর্যন্ত পড়ে আছি। তারপর সেই মেয়েটির শেষকৃত্য সম্পন্ন হওয়ার দিন আমি তার কাছে ক্ষমাও চেয়েছিলাম, আর আজ অবধি ওই কবচ ধারণ করে স্বাভাবিক জীবন যাপন করছি। এই বলে জামাইবাবু ঘটনাটা শেষ করেন। ঘটনাটা শেষ করার পর আমি জামাইবাবুর চোখ ছলছল করতে দেখেছিলাম, এবং এরপর আমি দিদির থেকেও ঘটনাটার সম্পর্কে জেনেছি।
বর্তমানে জামাইবাবু একজন এসআই হিসেবে অন্য জায়গায় পোস্টিংয়ে আছেন। আমি জামাইবাবুকে জানিয়েই ঘটনাটা তোমাকে পাঠালাম। জামাইবাবু নিজের নাম ও জায়গার নাম উল্লেখ করতে আমাকে বারণ করেছেন, তাই আমি উল্লেখ করিনি। ঘটনাটা তোমার কাছে শোনানোর অনুরোধ রইল। আমার কাছে এছাড়াও অনেক ঘটনা আছে, সময়ের অভাবে পাঠানো হয়ে ওঠে না। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে আমাকে দিও, আমি তাতে ভয়েস করে পাঠিয়ে দেব। ভালো থাকবেন দাদা। আমাদের প্রেতপক্ষ চ্যানেলের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম। পৃথ্বীশ আমাদেরকে পাঠিয়েছে। পৃথ্বীশ আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছো। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার ডেসক্রিপশন বক্সেই আছে। তুমি যে ডেসক্রিপশন বক্স থেকে আমার ইমেল আইডি পেয়েছো, যে ইমেল আইডিতে আমাকে ঘটনাটা পাঠিয়েছো, সেই ডেসক্রিপশন বক্সেই তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। তবে তুমি ভয়েসে ঘটনা কেন পাঠাবে? তুমি লিখেই পাঠিও। তুমি যথেষ্টই ভালো লিখতে পারো ঘটনা। আর যারা ঘটনাটা শুনলে তারা অবশ্যই জানাতে ভুলবে না যে ঘটনাটা কেমন লাগলো। যারা নতুন শুনছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন করে যাও। আর যারা পুরনো শ্রোতা তাদেরকে তো কিছু বলারই নেই। তারা এত বছর ধরে আমাদের চ্যানেলকে, আমাদের কাজকে সাপোর্ট করে আসছে, আর এইভাবেও আশা করব তারা আগামী দিনেও আমাদের সাথে থাকবে। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে নবনীতা দে, লিখেছে দারুণ ছিল আজকের এপিসোডটা, দুটো ঘটনাই অসাধারণ ছিল, অনেক শুভেচ্ছা প্রেতপক্ষের জন্যে। কমেন্ট করেছে অজন্তা হোর, লিখেছে দুটো ঘটনাই দুর্দান্ত ঘটনা, খুব ভালো লাগলো শুনে, বিশেষ করে প্রথম ঘটনাটা। কমেন্ট করেছে জয়া বণিক, রাই স্টার, সুব্রত সিনহা, গীতা গোস্বামী, প্রতনু ব্যানার্জি, সেলিম মোল্লা লিখেছে রাজদা আপনাকে কোটি কোটি ধন্যবাদ। গল্পটা শুনতে গিয়ে আমি এত ভয় পেয়েছি যে রাতে সবাইকে ডেকে তুলেছি। আমরা 15 জন বসেই গল্প শুনেছি। আমার সেজো কাকি বলেছে আপনার গলায় গল্পটা শুনে গায়ে শিহরণ বয়ে গেছে। থ্যাংক ইউ দাদা। কমেন্ট করেছে পাপন রয়, সানি সর্দার আর সরস্বতী হালদার। এই সবকটা কমেন্টই এসছে স্যান্টা ক্লজ আবার ভয়ঙ্কর হয় নাকি, সিক্রেট স্যান্টা ক্রিসমাস রিয়েল হরর স্টোরি প্রেতপক্ষের 373 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।